ড্রেনের পচা নোংরা কাদা গায়ে তো আর বাজার করা যায় না। আবার বাজারের থলি নিয়ে খালি হাতে ফিরলে মামা মামির আরেক প্রস্থ মুখ ঝামটা অপেক্ষা করে আছে ওর জন্য। জোজো বুঝতে পারে যে দুদিকেই বিপদ, কিন্তু বাড়ি যাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। ধীর পায়ে কালো পাঁক জল ঝাড়তে ঝাড়তে উল্টো দিকে বাড়ির পথে জোজো হাঁটা লাগায়। অ্যাটলিস্ট জামা প্যান্টটা বদলে হাত মুখ ধুয়ে আবার না হয় যাবে বাজারে। কিন্তু বাড়ি ঢুকতেই মামির চিল চিৎকার, বাবা গো, কে এলো? জোজো অবাক হয়ে চৌকাঠে দাঁড়ায় কিছুক্ষণ। মামি বুঝতেই পারেনি এটা জোজো। নোংরা জল কাদা মেখে কে একটা বাড়িতে ঢুকছে দেখেই ভয় চিৎকার জুড়েছে। সেই চিৎকার শুনে মামা এসে হাজির। জোজোকে দেখে আবার বাজখাই গলায় ধমকের সুরে জিজ্ঞেস করলো, গিয়েছিলি তো বাজার করতে, এরকম সংসেজে বাড়িতে প্রবেশ করার হেতু কি? আর কি দুর্গন্ধ, কোথা থেকে মুখ কালি করে ফিরলি? জোজো ভয় ভয় উত্তর দেয়, মামা আমি বাজারেই যাচ্ছিলাম, অমনি কোথা থেকে একটা সাইকেল এসে ধাক্কা মেরে চলে যায়, আর আমি ধাক্কা সামলাতে না পেরে ড্রেনের মধ্যে। জোজোর কথা শেষ হওয়ার আগেই মামি বলে, কি সর্বনাশ, কি সর্বনাশ, বাড়িতে দয়া মাধব প্রতিষ্ঠিত, আর এ কিনা ড্রেনের পচা হাগা মুতার জল মেখে এসে বাড়িতে। ছি ছি ছি, কি অনার সৃষ্টি। মামা ধমকে বলে, এই অকর্মার গুদাম, একটা কাজও কি ঠিক মতো করতে পারিস না? সকালে লাট সাহেব ঘুম থেকে উঠবেন 9টায়, বাজার করতে গিয়ে কোথায় শাক সবজি মাছ মাংস আনবে, তা না, নিজের ড্রেনের জলে এক ডুব দিয়ে ক্যাবলার মতো বাড়ি ফিরেছে। যা গিয়ে শিগগির স্নান কর, আর হ্যাঁ, স্নান সেরে ফের যাবি বাজারে, নয়তো না খেয়ে থাকবি। মামি মামার কথা সূত্র ধরেই ফুট কাটে, হ্যাঁ, আজ জোজোর খাওয়া বন্ধ। এরকম চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাইরে লোক জমা হয়ে গেছে। লজ্জায় জোজো মুখ তুলে তাকাতে পারছে। কয়েকটা বদমাশ মাছি জোজোর চারিদিকে ভন ভন করে গান শোনাচ্ছে আর উড়ে বেড়াচ্ছে। এই জীবন রেখে কি হবে, জোজো ভাবে। অপদার্থ সে একটা কাজও ঠিক মতো করতে পারে। মামা ঠিকই বলে, অকর্মের ঠিকই। জোজোদের পাশের বাড়িতেই নতুন ভাড়াটিয়া এসেছে। জোজো আর চোখে দেখলো যে ঝামেলা চিৎকার শুনে ওরাও নিজেদের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। এই নতুন ভাড়াটিয়াদের মধ্যে একটা মেয়ে আছে, জোজোর বয়সী হবে। এর আগে 2-1 দিন মেয়েটাকে কলেজে যেতে দেখেছে। সালোয়ার কামিজ পরে, লম্বা দোল খাওয়া বিনুনি মাথায়, কাঁধে ব্যাগ নিয়ে সামনের মোড় থেকে অটোয় উঠে চলে যায়। জোজো 2-1 বার ভেবেছিল কথা বলবে, কিন্তু না, তার হয়ে ওঠেনি। আর জোজো দেখলো ওই সামনের বাড়ির ব্যালকনি থেকে ওই মেয়েটাও তাকিয়ে আছে, দেখছে সারা পাড়ার সামনে জোজোকে কিভাবে অপমান করা হচ্ছে। জোজো এখনো মুখ তুলে তাকাতে পারছে না। নিশ্চয়ই মেয়েটা মনে মনে খুব হাসছে, ভাবছে, এ বাবা, এত বড় একটা ছেলে এখনো বাড়ির লোকেদের কাছ থেকে মুখ ঝামটা খায়। জোজো লজ্জায় লাল হয়ে যায়। প্রবল অপমানবোধ কাঁধে নিয়ে জোজো কোনো মতে বাড়ির ভেতর ঢুকেই সোজা বাথরুম। না, দুঃখ করে কিছু হবে না, তার চেয়ে জামা প্যান্ট ধুয়ে স্নান করে পরিষ্কার জামা প্যান্ট পরে তাড়াতাড়ি বাজারটা সেরে ফেলতে হবে। বাথরুম থেকেও জোজো স্পষ্ট শুনতে পাচ্ছে মামা আর মামি এখনো জোজোকে গালাগালি করে যাচ্ছে। তবে ওদিকে কান দিয়ে লাভ নেই, আজকের দিনটা বাজেই যাবে, জোজো তা ভালোই বুঝতে পারছে। এবার ওই মেয়েটার সাথে পরিচয় করিয়ে দেওয়া ভালো। জোজো নিজে থেকে ওই মেয়েটার কথা বলতে পারবে কিনা সন্দেহ। মেয়েটার নাম হচ্ছে স্বর্ণলতা। কলকাতারই একটা কলেজে পড়ছে, 3rd ইয়ারে, ভূগোল অনার্স। মধ্য কলকাতার সাবেকি পুরনো এই পাড়ায় স্বর্ণলতা ও তার পরিবার 1 মাস হয়েছে এসে থাকছে। সাত সকালবেলা হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শুনে স্বর্ণলতা বাইরের ব্যালকনিতে এসে দেখে ব্যাপারটা কি হচ্ছে। ওদের বাড়ির ঠিক উল্টো দিকের যে বাড়িটা আছে, তার বাইরে একজন ছেলে, কতই বার বয়স হবে, ওরই মতো 24-25 বছরের একজন, গায়ে আলকাতরা না কালো পাঁক জল মেখে এসে দাঁড়িয়ে রয়েছে। আর বাড়ির ভেতর থেকে
একের পর এক তির্যক মন্তব্য ছুরির মতো বেরিয়ে আসছে। প্রথমে স্বর্ণলতা বুঝতে পারে না ঠিক কি হচ্ছে, তবে খানিক পর বুঝতে পারে যে ছেলেটা নিশ্চয়ই এই বাড়িতেই থাকে, আর এরকম পাঁক কাদা মেখে বাড়ি ফেরার জন্য বোধহয় ঝাড় খাচ্ছে। তবে এত বড় একটা ছেলে নিশ্চয়ই বাচ্চাদের মতো খেলতে গিয়ে জামা কাপড় নোংরা করে আসেনি। নিশ্চিত কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, পড়ে টরে গেছিল কোথাও। ইচ্ছা করে তো আর কেউ ড্রেনের পাঁক মেখে বাড়ি ফেরে না। কিন্তু যেভাবে ওই ছেলেটাকে বাড়ির লোকেরা যাচ্ছে তাইভাবে কথা শোনাচ্ছে, স্বর্ণলতার খারাপই লাগে একটু। ওরকম করে তো না বললেও চলে। পাড়ার সব বাড়ি থেকেই কয়েকজন প্রতিনিধি গেছে ওই বাড়ির সামনে, গিয়ে বোঝার চেষ্টা করছে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে। নতুন রসদ পাওয়া গেছে বেঁচে থাকার। স্বর্ণলতা ব্যালকনি থেকে সরে দাঁড়ায়, ঘরে ঢুকে আবার কাগজটা খুলে পড়তে শুরু করে। ছেলেটার নাম কি কে জানে? স্বর্ণলতা ভাবে, এই পাড়ার এখনো কাউকেই চেনে না ও। তবে স্বর্ণলতা ঠিক করে পরে কোনো একদিন এই ছেলেটার সাথে রাস্তাঘাটে দেখা হলেও কথা বলবে। স্নান সেরে জামা কাপড় পাল্টে যখন বাথরুম থেকে বেরোলো জোজো, তখন 10:05। সামনের উঠোনে রোদ এসে পড়েছে। এই বাড়িটাতে ওর ছোট থেকে বড় হয়ে ওঠা। অনেকবার ভেবেছে মামা মামির দয়ায় আর সে সেখানে থাকবে না, অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবে বা পালিয়ে যাবে দূরে কোথাও। এতে অবশ্য মামা মামির থেকে বেশি খুশি বোধহয় কেউ হতো না। কিন্তু না, জোজো পারেনি। তারপর ওর এই ডিটেকটিভ এজেন্সি, সেখানেও তার বেশ 2-1জন বন্ধু হয়েছে। তাদেরকে ছেড়ে অন্য কোনো শহরে চলে যাওয়ার কথা ভাবলেই জোজোর কান্না পায়। আর সবচেয়ে বড় কথা, এই বাড়িটা ছেড়ে যেতেও খুব মায়া লাগে। কিসের টান জোজো জানে না। এই বাড়িতে থাকলে মামা মামির কাছ থেকে রাত দিন কটু কথা, অপমান ছাড়া যে সে কিছুই পাবে না, তবু এই বাড়িটাকে সে ভালোবাসে। দুপায়ে গলেই মেন রাস্তা, সামনেই ধর্মতলার ব্যস্ত ক্রসিং। কত বিকেলবেলা কাজ না থাকলে, মন মেজাজ খারাপ থাকলে জোজো হাঁটতে বেরোতো। ধর্মতলা থেকে শুরু করে পার্ক স্ট্রিট ঘুরে ডেকার্স লেন হয়ে আবার ফিরে আসে বাড়িতে। এই পুরনো কথা মনে পড়লেই জোজোর ভারী কষ্ট হয়। তবে এইসব ভাবার সময় কোথায়? বাথরুম থেকে জোজোকে বেরোতে দেখেই মামার আদেশ ভেসে এলো, এতক্ষণে স্নান ছেড়ে বেরোলেন লাট সাহেব, যা শিগগিরই বাজারে। সব টাটকা সবজি আর মাছ এতক্ষণে শেষ হয়ে গেল, সব তোর জন্য। যদি ভালো মাছ না আনিস তোর খাওয়া বন্ধ আজ। মামিও কথার সুর ধরেই বলল, হ্যাঁ, খাওয়া বন্ধ। জোজো মুখ নিচু করে বাজারের থলি হাতে আবার বাজারের পথেই হাঁটা লাগালো। জোজো ভাবে সে তো ডিটেকটিভ, কিন্তু সারাদিন এরকম বাড়ির লোকেদের কাছে মুখ ঝামটা খাওয়া, রোজ সকালে বাজারের থলি হাতে বাজারে যাওয়া, তারপর মাছের কানকো যাচাই করে সে মাছ জ্যান্ত কি মৃত, এই যদি করতে থাকে সে সারাদিন, তাহলে গোয়েন্দাগিরি করবে কখন? আজ আবার বিকেলে এজেন্সি থেকে ডেকে পাঠিয়েছে, রিপোর্ট টু 4th Eye, sharp at 5 in the evening। কপালে আবার কি আছে কে জানে।